আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের লাইভে। দর্শক, আশা করছি আমার পিছনের ব্যাকগ্রাউন্ড দেখেই বুঝতে পারছেন যে আমি অলরেডি যুক্তরাষ্ট্রে পৌঁছে গেছি। 1 মাসের স্বল্প সফরে দেশে গিয়েছিলাম। সফর শেষ করে গতকাল বিকালে যুক্তরাষ্ট্রে পৌঁছেছি। আপনারা জানেন যে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্র সফর কিংবা যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ সফর প্রায় 20-22 ঘন্টার সফর, যে কারণে শরীরে এক ধরনের ক্লান্তি থাকে, স্বভাবতই একটা লম্বা ঘুমের প্রয়োজন হয়। তো আমি যখন নিউ ইয়র্কে ল্যান্ড করলাম তখন ইন্টারনেট ওপেন হয়ে গেল। চতুর্দিক থেকে একের পর এক ইনবক্স আসতে থাকলো। যদি ইনবক্সগুলি আপনারা অনেকেই আগেই পাঠিয়েছিলেন, ইন্টারনেট আসার সাথে সাথে সেটি নোটিফিকেশন আকারে একের পর এক আসতে থাকে। আমার কাছে মনে হলো যে নিউ ইয়র্কে বোধহয় আগুন লেগে গেছে। তো যাই হোক, এই রূপক কথাগুলো নাই বা বললাম, আপনারা নিশ্চয়ই ইতোমধ্যেই আঁচ করেছেন আমি কোন বিষয়ে আজকে আপনাদের সাথে কথা বলতে চাই। আপনারা জানেন যে আমি বাংলাদেশে থাকা অবস্থায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন ধর্মাবলম্বীদের প্রতিনিধিদের উপস্থিতিতে একটি প্রোগ্রাম করেছেন, এবং সেই প্রোগ্রামে বাংলাদেশের যত সংখ্যালঘু সংখ্যাগুরু সকল ধর্মের প্রতিনিধিদের সমন্বয়ে একটি সমাবেশ বা একটি প্রোগ্রামের আয়োজন করেছিল। সেখানে হিন্দুদের প্রতিনিধিত্ব করেছেন কালবেলা পত্রিকার সম্পাদক সম্ভবত সন্তোষ শর্মা, যার বিরুদ্ধে বিস্তর অভিযোগ। তিনি রয়ের এজেন্ট বলে সমাজে বেশ প্রচারণা আছে। সঙ্গত কারণেই জামায়াতে ইসলামীর ওই প্রোগ্রাম বা জামায়াতে ইসলামী ওই প্রোগ্রামে সন্তোষ শর্মাকে কেন দাওয়াত দিল, এটি নিয়ে জামায়াতের বিরুদ্ধে এক ধরনের সাইবার যুদ্ধ চলছে। প্রথম পোস্টটা এসেছিল সাংবাদিক ইলিয়াস হুসাইনের আইডি থেকে। এরপরে এটি নিয়ে পিনাকিদাও পোস্ট করেছেন, অনেকেই পোস্ট করেছেন। ওভারঅল সন্তোষ শর্মাকে জামাতের এই প্রোগ্রামে দাওয়াত করায় জামাতের প্রতি নেটিজেনরা বলা যায় অধিকাংশই অখুশি। ইভেন আমি নিজেও খুশি না। জামাতকে আমি পছন্দ করি, বাট আমিও খুশি না। তো এটা নিয়ে 2 দিন সম্ভবত বা 3 দিন সম্ভবত খুবই আলোচনা সমালোচনা হয়েছে। একটা পর্যায়ে এসে সাংবাদিক ইলিয়াস তার ইউটিউব চ্যানেলে তার একটা বক্তব্য, তিনি যেভাবে আপনার ওই যে অনুসন্ধানী প্রতিবেদন করেন ওইভাবে না করে একটি বক্তব্য তিনি রেকর্ড করে তার ইউটিউব চ্যানেলে আপলোড করেছেন। বলতে পারেন একটা ওয়ান কাইন্ড অফ লাইভ। আর আপনারা একটা বিষয় খেয়াল করবেন যে ইলিয়াস ভাইয়ের কোনো অনুসন্ধানী প্রতিবেদনে তিনি যে পিছন থেকে স্পিচ দেন, তার যে ভয়েস রেকর্ডগুলি আসে, এটি স্ক্রিপ্ট আকারে লেখা, এবং সেই প্রতিবেদনগুলিতে তার যে ভাষা প্রয়োগ, এটি এক বাক্যে অসাধারণ। কিন্তু তিনি যখন সাদামাটা একটি বক্তব্য রেকর্ড করেন কিংবা লাইভ করেন, তখন তিনি তার মেজাজটা ধরে রাখতে পারেন না। তো এখন আপনারা যে ইনবক্স করেছেন আমাকে এবং আমার কাছ থেকে জানতে চেয়েছেন যে ইলিয়াস ভাইয়ের এই লাইভের ব্যাপারে আপনার মন্তব্য কি, আমি যদি এক বাক্যে উত্তর দিই, আমি তার লাইভের কোনো ব্যাখ্যা বিশ্লেষণে আমি যাব না। তার লাইভটা আমি দেখেছি, যদিও আমার শরীর ক্লান্ত ছিল, আমি লাইভটা দেখেছি। আপনারা এক বাক্যে উত্তর চাইলে আমি বলবো যে তিনি জাস্ট তার ক্ষোভের বহিঃপ্রকাশ দেখিয়েছেন।
তিনি প্রচণ্ড রাগান্বিত হয়েছেন, যে কারণে তিনি জামাতের উপরে ক্ষোভ ঝেড়েছেন। এখানে যৌক্তিক কোনো কথাবার্তা ছিল না, তেমন উনি যেমন তথ্য উপাত্ত দিয়ে কথা বলেন এমন কোনো তথ্য উপাত্তও ছিল না, এবং তিনি যেমন একটা মানে ধাপে ধাপে সিস্টেমেটিক কথাবার্তাগুলো তথ্যগুলো উপস্থাপন করেন, সেখানে ওই রকম কোনো সিস্টেম ছিল না, কথাবার্তার আগামাথা ছিল না, অগোছালো একটি ভিডিও তিনি রেকর্ড করেছেন কিংবা লাইভ করেছেন। সুতরাং এটির ব্যাখ্যা বিশ্লেষণের দরকার নেই। এক বাক্যে উনি প্রচন্ড রাগান্বিত হয়েছেন জামাতের উপরে, সেই রাগের বহিঃপ্রকাশ দেখিয়েছেন কিংবা জামাতের উপরে ক্ষোভ ঝেড়েছেন, এবং কথাবার্তার মধ্যে কোনো শালীনতা, কোনো রুচিপূর্ণ শব্দচয়ন ছিল না। অতএব এটি ব্যাখ্যা বিশ্লেষণের দরকার আছে বলে আমার কাছে মনে হয় না। এখন প্রশ্ন হলো যে ইলিয়াস ভাই যে ক্ষোভ ঝেড়েছেন বা ইলিয়াস ভাইয়ের জামাতের বিরুদ্ধে যে সমালোচনা, এ ব্যাপারে আমার মন্তব্য কি? দেখুন, বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র। এখানে সবারই মত প্রকাশের স্বাধীনতা রয়েছে, সকলেরই মত প্রকাশের সাংবিধানিক অধিকার রয়েছে। অতএব সাংবাদিক হোক, সাধারণ নাগরিক হোক, বা বাংলাদেশের যে কোনো শ্রেণী পেশার মানুষই হোক, তার মতামত প্রকাশের রাইট রয়েছে। সেই জায়গা থেকে উনি ওনার মতামত উপস্থাপন করেছেন, উনি জামাতের বিরুদ্ধে মন্তব্য করেছেন, এটি তার সাংবিধানিক রাইট এবং গণতান্ত্রিক অধিকার। এই জায়গায় আপনারা আবার অনেকেই বলবেন যে নায়েব ভাই তিনি সীমা লঙ্ঘন করেছেন, তারপরে তার যে শব্দচয়ন এগুলো তার সাথে যায় না, ইত্যাদি ইত্যাদি নানান কথাবার্তা আপনারা বলতে পারেন। সত্য কথা বলতে কি, আমরা যে গণতন্ত্রের চর্চা করি এটি এক কথা ইউরোপ আমেরিকার গণতন্ত্র। আর ইউরোপ আমেরিকার যে গণতন্ত্র, এই গণতন্ত্রে আসলে আপনি স্বাধীনভাবে মত প্রকাশ করবেন, সেটা শালীন না অশালীন এগুলো দেখা হয় না। সাধারণ একজন নাগরিক যে কেউই যে কোনো মন্তব্য করতে পারে। এই মন্তব্য আপনাকে রেসপেক্ট করতে হবে, এই মন্তব্য আপনাকে হজম করতে হবে। সবার উপরে বড় কথা হলো, ইলিয়াস ভাই একসময় সাংবাদিক ছিলেন, এখন বলতে পারেন কিছুটা সাংবাদিকতা করেন, কিছুটা অ্যাক্টিভিজম করেন। অতএব তিনিও এখন সাধারণ নাগরিকের পর্যায়ে পড়েন, বাট তার একটা জনপ্রিয়তা আছে। তিনি অনুসন্ধানী প্রতিবেদনগুলো খুব সুন্দর করে উপস্থাপন করেন, যে কারণে মানুষের কাছে তার একটা সম্মান মর্যাদা আছে। সেই জায়গা থেকে এই শব্দচয়নগুলো তার সাথে যায় না, এ ব্যাপারে আমি দ্বিমত পোষণ করব না। কিন্তু তিনি একজন সাধারণ নাগরিক হিসাবে একটা মন্তব্য করতেই পারেন, এটি তার অধিকার। অতএব এই জায়গায় তিনি কোনো অপরাধ করেছেন বলে আমার কাছে মনে হয় না। অতএব বিষয়টি জামাত নেতৃবৃন্দকে হজম করতে হবে। রাজনীতি করতে হলে কেউ একজন আপনার বিরুদ্ধে মন্তব্য করবেই, এটা তার গণতন্ত্রের চর্চা। আর এই চর্চাটা জামাত ইসলামীতে বাংলাদেশের যে কোনো রাজনৈতিক দলের তুলনায় শত শত গুণ বেশি চলে। অতএব যে দলটি সবচেয়ে বেশি গণতন্ত্রের চর্চা করে তাদের দলের ভিতরে, সেই দলের বিরুদ্ধে কেউ যদি কোনো মন্তব্য করে, সেটি হজম করতে হবে জামাতকে রাজনীতি করতে হলে। এই জায়গায় আমি ইলিয়াস ভাইয়ের সাথে একমত। দ্বিতীয়ত, সন্তোষ শর্মাকে নিয়ে ইলিয়াস ভাইয়ের যে সমালোচনা, এই জায়গায় আসলেই কি জামাত কোনো রং করেছে? আসলেই কি জামাত কোনো ভুল করেছে? এই প্রশ্নের উত্তর আমি দুইভাবে দিতে চাই। এক হচ্ছে, জামাত ইসলামী বিভিন্ন ধর্মাবলম্বীদের সমন্বয়ে যে প্রোগ্রামটি করেছে, এই প্রোগ্রামে তিনি এই বিভিন্ন ধর্মাবলম্বীদেরকে দাওয়াত করেছেন। এর মধ্যে একটি সম্প্রদায় হচ্ছে হিন্দু সম্প্রদায়। তো তিনি হিন্দু সম্প্রদায়কে দাওয়াত করেছেন। আপনারা জানেন যে হিন্দু সম্প্রদায়ের পূজা উদযাপন একটি কমিটি নামে সংগঠন আছে। হিন্দু সম্প্রদায়ের বলা যায় মানে উপর লেভেলের যতগুলো সংগঠন আছে তাদের মধ্যে একটি। এখানে হিন্দু মহাজোট আছে, পূজা উদযাপন কমিটি আছে, আরো বিভিন্ন সংগঠন আছে তাদের।
তো তাদের কাছে জামাত একটি দাওয়াত পৌঁছেছে। এখন হিন্দুরা তাদের প্রতিনিধি হিসাবে কাকে পাঠাবেন এটি তাদের দায়িত্ব, এখানে কিন্তু জামাতের কোনো দায় থাকে না। তো হিন্দু সম্প্রদায়ের লোকজন তারা তাদের প্রতিনিধি হিসাবে সন্তোষ শর্মাকে পাঠিয়েছেন। এই জায়গায় কিন্তু জামাতের কিছুই করার ছিল না। তো এই হচ্ছে একটা দিক, এই জায়গায় আমার কাছে মনে হয়নি জামাত কোনো ভুল করেছে। 2 নাম্বার যে ব্যাখ্যাটা আমি করতে চাই সেটা হচ্ছে যে জামাত বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের গণমানুষের একটি রাজনৈতিক দল। বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের জনগণ মনে করছে যে এই দল তাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক। তারাই কেবলমাত্র বাংলাদেশে একটি ন্যায় ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করতে পারবে, দুর্নীতিমুক্ত একটি সমাজ করতে পারবে, এরকম একটা আত্মবিশ্বাস বাংলাদেশের জনগণের মধ্যে দেখা যাচ্ছে। তো এই জায়গা থেকে জামায়াতের অবশ্যই কোনো একটা প্রোগ্রাম করার ক্ষেত্রে হোক, কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে হোক, কাউকে দাওয়াত করার ক্ষেত্রে হোক, জনগণের পালসকে বিবেচনা করতে হবে। কোন ব্যক্তিকে দাওয়াত করলে জামাত জনগণের সমালোচনার মুখে পড়বে, কোন সংগঠনকে দাওয়াত করার পর সেই সংগঠন তাদের প্রতিনিধি হিসাবে কাকে পাঠাবে, এটাও জামাতকে চিন্তা করতে হবে। তো সেক্ষেত্রে জামাত তাদেরকে অপশন দিতে পারে যে আমরা তোমাদেরকে দাওয়াত করলাম, কিন্তু অমুক অমুক অমুককে পাঠাবে না। আর সরাসরি তো কাউকে দাওয়াত করার ক্ষেত্রে অবশ্যই জনগণের পালস বুঝতে হবে যে ওই লোককে দাওয়াত করলে জনগণ সমালোচনা করবে কি না। তো এই জায়গায় জামাতের একটা ভালো দিক হচ্ছে, জামাতের বিরুদ্ধে কেউ সমালোচনা করলে জামাত সেটিকে অ্যাকসেপ্ট করে, সেটিকে গ্রহণ করে, যদিও এটি অন্য দলের মধ্যে দেখা যায় না। তো এই জায়গায় আমি মনে করি যে জামাত অদূরদর্শিতার ভূমিকা পালন করেছে, জামাত অদূরদর্শিতার পরিচয় দিয়েছে। অন্যান্য ধর্মাবলম্বীদের প্রতিনিধিরা এখানে এসেছেন, কেউ কিন্তু সমালোচনা করে নাই। শুধুমাত্র হিন্দুদের প্রতিনিধি হিসাবে সন্তোষ শর্মা আসার কারণে জনগণ খেপেছে, শুধু ইলিয়াস ভাই একা খেপে নাই, জনগণও খুশি না। আমার মতো মানুষ আমিও খুশি না, কিন্তু আমি যে জায়গা থেকে কথা বলছি সেই জায়গা থেকে জামাতের কোনো দোষ দেখি না। কিন্তু জামাত অদূরদর্শিতার পরিচয় দেওয়ার কারণে জামাত সমালোচনার সম্মুখীন হয়েছে। জামাতের এই বিষয়গুলো দেখা দরকার ছিল। এখন প্রশ্ন হলো যে নায়েব ভাই, তাই বলে কি ইলিয়াস ভাই এইভাবে আক্রমণ করবে, এইভাবে তুচ্ছতাচ্ছিল্য করবে, এইভাবে জামাতের আমিরকে কুরুচিপূর্ণ ভাষা দিয়ে একেবার আঘাত করবে, এটা কি মেনে নেওয়া যায়, ইত্যাদি ইত্যাদি অনেক কথাবার্তা আপনারা বলবেন। আরো হয়তো বলবেন যে নায়েব ভাই, সন্তোষ শর্মা তো জামাতের কোনো রাজনৈতিক প্রোগ্রামে হিন্দুদের প্রতিনিধি হিসাবে আসে নাই। অর্থাৎ বলতে চাচ্ছেন যে জামায়াতে ইসলামী তো সন্তোষ শর্মাকে তাদের রাজনৈতিক কোনো প্রোগ্রামে দাওয়াত করে নাই, এবং রাজনৈতিক কোনো প্রোগ্রামে তো তিনি বক্তব্য দেন নাই। অথচ সন্তোষ শর্মা বিএনপির রাজনৈতিক সমাবেশে অংশগ্রহণ করেছে এবং তারেক রহমানের সামনেই তিনি বক্তব্য রেখেছেন। এছাড়াও বিএনপিতে ইন্ডিয়া প্রেমী, ইন্ডিয়ার এজেন্ট হিসাবে বিএনপিতে ভূমিকা পালন করছে, এ ব্যাপারে খোদ বিএনপিরই কেন্দ্রীয় নেতৃবৃন্দের অভিযোগ রয়েছে। সাংবাদিক ইলিয়াসের তো রয়েছেই। তো তারপরেও সাংবাদিক ইলিয়াস তো বিএনপির বিরুদ্ধে এতটা নিচু ভাষায় লাইভে আসেন নাই, এতটা নিচু কুরুচিপূর্ণ ভাষায় তো বিএনপিকে আক্রমণ করেন নাই। তাহলে জামাতকে কেন আক্রমণ করলেন? অথচ জামাতের এটি কোনো রাজনৈতিক সমাবেশ ছিল না। আসলে সমস্যা কোথায়, এই প্রশ্ন আপনারা অনেকেই করবেন যে কেন ইলিয়াস ভাইয়ের এই দুমুখ নীতি। দেখুন, এটাকে দুমুখ নীতি বলা যায় না। ইলিয়াস ভাইয়ের ক্ষোভ কোন জায়গায় আমি আপনাদেরকে একটু বুঝাই। আমাদের যে সোসাইটি, আমাদের যে সংস্কৃতি, আমাদের কিছু দোষ আছে, এটি আমি অস্বীকার করি না। এটি কালচার হয়ে গেছে। যেমন ধরুন, আপনার ছেলে, আপনারা যারা আমার লাইভ দেখছেন, আপনার ছেলে মাদ্রাসার ছাত্র মানুষ, এই ধরেন ক্লাস 10-এ পড়ে কিংবা আলেম ফার্স্ট ইয়ারে পড়ে। আপনার বন্ধুর ছেলে ধরেন ক্লাস 10-এ স্কুলে পড়ে অথবা কলেজে ফার্স্ট ইয়ারে পড়ে,
আপনার ছেলের বন্ধু আর কি, মানে আপনারও বন্ধু, আবার আপনার বন্ধুর ছেলেও আপনার ছেলের বন্ধু, হোয়াট এভার ইট ইজ, ধরে নেন আর কি। তো আপনার ছেলে আলেম ফার্স্ট ইয়ারে পড়ে কিংবা ক্লাস 10-এ পড়ে, দাখিলে পড়ে, তা আপনার ছেলে 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, জুমা তো পড়েই, রোজাও রাখে, একজন আমলি ছেলে, সব সময় ভদ্র আচরণ করে, মানুষের সাথে ভালো আচরণ করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। তো দেখা গেল যে কোনো একদিন আপনার ছেলে ক্রিকেট খেলছে কিংবা ফুটবল খেলছে, বা সহপাঠীদের সাথে, তার বন্ধুদের সাথে একটু আড্ডা টাড্ডা দিচ্ছে। সমাজের কয়েকজন মুরব্বীর নজরে পড়লো যে ছেলেটা, অমকের ছেলেটা ক্রিকেট খেলছে, খেলছে খেলছে, খেলেই যাচ্ছে, খেলেই যাচ্ছে, খেলেই যাচ্ছে, মাগরিবের নামাজ পড়লো না, কিংবা আসরের নামাজটা পড়লো না। তো তখন তারা, ওই মুরব্বীরা আবার বলা বলি করছে, আরে অমকের ছেলেটাকে তো ভালোই মনে করতাম, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, ভদ্র আচরণ করে, রোজা রাখে, হ্যাঁ ইসলামের আমল আখলাক মোটামুটি বাচ্চা ছেলে হিসাবে ভালোই পালন করে, ছেলেটা তো নষ্ট হয়ে গেছে শুধুমাত্র ক্রিকেট খেলার কারণে। সে আজকে মাগরিবের নামাজটা বা আসরের নামাজটা কাজা করে ফেললো, ছেলে তো নষ্ট হয়ে গেছে। ঠিক একই মুরব্বী তারাই আবার আপনার বন্ধুর ছেলে যে কলেজে পড়ে কিংবা 10-এ পড়ে স্কুলে, তাকে দেখছে সে নামাজ কালাম পড়ে না, ওই কোনোদিন 1 ওয়াক্ত পড়লো কি 4 ওয়াক্ত কাজা দিল, কোনোদিন হয়তো মনে হইলো যে জুমার নামাজ পড়লো এরকম, বাট আপনার ছেলের মতো নিয়মিত নামাজ পড়ে না। তো হঠাৎ দেখা গেল যে সেই ছেলেটি জুমার নামাজ পড়তে যাচ্ছে, বা পরপর 3 সপ্তাহ সে জুমার নামাজ পড়েছে, অন্য কোনো ওয়াক্তের নামাজ পড়েই না, রোজাও রাখে না। তো ওই যে পরপর 3টা জুমা সে জুমার নামাজ আদায় করেছে, যে মুরব্বী আপনার ছেলেকে নিয়ে সমালোচনা করেছে, আপনার ছেলে মাদ্রাসায় পড়ে, আলেমে পড়ে, 1 ওয়াক্ত নামাজ কাজার জন্য সমালোচনা করেছে, সেই মুরব্বী তার বন্ধু সহপাঠীদের সাথে আলাপ আলোচনা করছে, আরে অমুকের ছেলে তো খারাপ ছিল, নামাজ কালাম পড়তে দেখতাম না, জুমার নামাজও পড়তো না, টাঙ্কি মেরে বেড়ায়, এই ছেলেটাকে গত 3 সপ্তাহ দেখতেছে জুমার নামাজ পড়ে, ছেলেটা তো ভালো হয়ে গেছে, খুব ভদ্র ছেলে। আপনি বুঝতে পারছেন কিছুটা? আপনার ছেলে 1 ওয়াক্ত নামাজ কাজা করায় আমাদের সমাজের মুরব্বীরা কি সমালোচনাটা করলো, আর আপনার বন্ধুর ছেলে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, সে পরপর 3টা জুমা পড়ার কারণে তার প্রতি তাদের কি সুধারণা। এটাই বাস্তবতা। আমি বোঝাতে চাচ্ছিলাম যে সাদা কাপড়ে ময়লা অল্প লাগলেও দেখতে বেশি দেখা যায়, আর একটা কালারফুল কাপড়ে ময়লা অল্প লাগলেও কম দেখা যায়। অর্থাৎ বোঝাতে চাচ্ছি, ইলিয়াস ভাইয়ের মতো মানুষ যারা, আমাদের প্রতি তাদের একটা দুর্বলতার জায়গা রয়েছে। সমাজের অন্যান্য প্যান্ট পড়ুয়া, ক্লিন শেপওয়ালা, ইংরেজি শিক্ষিত মানুষ হাজারো অন্যায় করলেও তারা ওইটাকে মেনে নেয় যে ও তো আধুনিক শিক্ষায় শিক্ষিত একজন মানুষ, তার দ্বারা এসব অস্বাভাবিক না। কিন্তু একজন মাদ্রাসার শিক্ষিত, আমার মতো দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা মানুষ যদি পান থেকে চুন খসিয়ে কোনো একটা অপরাধ করে বসে, তার হৃদয়ে দাগ কাটে। আরে নাইব আলী ভাইয়ের মতো মানুষ এরকম একটা কাজ করতে পারলো, বরদাস্ত করতে পারে না। অর্থাৎ আমাদের যে 54 বছরের রাজনীতি, এই রাজনীতিতে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি আমাদের সোসাইটিতে যে লুটপাটের, যে দুর্নীতির স্বর্গরাজ্য তৈরি করেছে, এই দুর্নীতির স্বর্গরাজ্যে ইলিয়াসের মতো ভাইয়েরা, ইলিয়াসের মতো সাংবাদিকেরা জামায়াতে ইসলামীকে এমন একটা উঁচু স্থান দিয়েছিল, যে জামায়াতের এই পান থেকে চুন খসানো বা একটা অসাবধানতাবশত একটি ভুলের কারণে, অদূরদর্শিতাপূর্ণ একটা সিদ্ধান্তের কারণে তাদের হৃদয়ে আঘাত করেছে। আর যে আঘাত সইতে না পেরে তারা এতটা কুরুচিপূর্ণ, এতটা অশালীন বাক্য ব্যবহার করে জামাতকে বিশুদ্ধ করেছে। এটি নিছক জামাতের প্রতি তাদের একটা রাগের বহিঃপ্রকাশ থেকে। এখন প্রশ্ন হলো যে নায়েব ভাই, তাই এত রাগ? হ্যাঁ, ওই রাগের আবার পিছনে আরেকটি কারণ আছে, সেই কারণটিও আমি ব্যাখ্যা করছি। সেটি হচ্ছে, বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। উনি জাস্ট জামাতের সমালোচনা করে, জামাতের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে
তিনি সন্তোষ শর্মাকে নিয়ে জামাতের বিরুদ্ধে একটা পোস্ট দিয়েছিলেন মাত্র, আর তো কিছু না। কিন্তু আপনারা যারা জামাতের কর্মী, জামাতের নেতা বা জামাতের রোকন, তাদেরকে বলছি না, আপনারা যারা জামাতের কর্মী, আপনারা আওয়ামী লীগের কর্মীর মতো, আপনারা বিএনপির কর্মীর মতো ইলিয়াস ভাইকে গালাগালি করেছেন, তুচ্ছ তাচ্ছিল্য করেছেন, ইলিয়াস ভাইকে রাগিয়ে তুলেছেন। আর আপনাদের সেই রাগের বহিঃপ্রকাশ ইলিয়াস ভাই দেখিয়েছেন। এর জন্য জামাত যতটা না দায়ী, এর জন্য ইলিয়াস ভাই যতটা না দায়ী, তার থেকে বেশি দায়ী আপনারা জামাতের কর্মীরা। আপনাদেরকে জামাত কন্ট্রোল করতে পারে না, কারণ আপনাদের নাম ধাম, আপনাদের কোনো কিছুই জামাতের খাতায় নেই। আপনারা জামাতের রোকন না, আপনারা জামাতের কোনো দায়িত্বে নাই। সুতরাং আপনারা যা ইচ্ছা তা করতে পারেন, এই স্বাধীনতা আপনাদের রয়েছে। জামাতের কিছু করার নেই এই জায়গায় যদিও। কিন্তু আপনি একজন কর্মী যদি দাবি করেন যে আমি জামাতের সমর্থক বা কর্মী, তখন আপনাকে সেভাবে মন্তব্য করতে হবে, সেভাবে আপনাকে কথা বলতে হবে। আদারওয়াইজ আপনি জামাতকে ক্ষতি করবেন। আলটিমেটলি আপনি সেটাই করেছেন। আপনি ইলিয়াস ভাইকে যাচ্ছে তাই কুরুচিপূর্ণ ভাষায় গালিগালাজ করেছেন, যে কারণে আজকে ইলিয়াস ভাই জামাতের বিরুদ্ধে গিয়েছে। আপনারা কাজটি করেছেন ঠিক বিএনপির কর্মীদের মতো, বিএনপির নেতাদের মতো। আমি বলবো এখানে বিএনপির নেতারা দায়ী। কিভাবে, আমি কোনটা বলতে চাচ্ছি, ইলিয়াস, কনক, পিনাকি তারা কিন্তু পুরো বিএনপি। তারা জামাতকে যতটা না পছন্দ করে তার থেকে অনেক বেশি পছন্দ করে বিএনপিকে। কনক ভাই তো শুধু বিএনপির নেতা না, এতটুকুই, তিনি খোদ বিএনপির একজন সাংবাদিক। ইলিয়াস হয়তো অতটা না, পিনাকিদা হয়তো অতটা না, কিন্তু তিনজনই কম বেশি পুরো বিএনপি, সাংবাদিকতা বলেন আর অ্যাক্টিভিজম বলেন। কিন্তু এই তিনজন জনপ্রিয় অনলাইন অ্যাক্টিভিস্ট সাংবাদিককে বিএনপি ধরে রাখতে পারে নাই বিএনপির নেতা এবং কর্মীদের কারণে। মানে শুধু ইলিয়াস না, ইভেন আমাকেও ধরে রাখতে পারেনি, এম রহমান মাসুমকেও ধরে রাখতে পারেনি। আরো অনেকেই আছে, নাম বলতে পারি, জুলকারনাইন শাহরিকেও ধরে রাখতে পারেনি। অনেককেই পারেনি। কেন পারেনি? কারণ একটা জায়গায় দেখুন, বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজি, লুটপাটের যে অভিযোগ গত 5ই আগস্টের পরে, এটা তথ্য আকারে আমরা সবাই উপস্থাপন করেছি। কিন্তু ওই যে মানুষ একটা কথা বলে যে সালিশ মানি কিন্তু তাল গাছটা আমার, মানে আমার দলের নেতা দুর্নীতি করেছে বটে, কিন্তু সে তো বিএনপি করে, অতএব বিএনপির বিরুদ্ধে বলা যাবে না। অথচ গত 1.5 যুগ আমরা জীবন বাজি রেখে মাজলুম বিএনপির পক্ষে কথা বলেছি, সবাই বিএনপির পক্ষে কথা বলেছি এক্সেপ্ট শাহেদ আলম। তো এখন যে বিএনপির জন্য জীবন বাজি রেখে গত 1.5 যুগ কথা বললাম, কেউ 1 দশক, কেউ 1 যুগ, কেউ 14 বছর 15 বছর দেশে যেতে পারলাম না, সেই বিএনপিরই কিছু দুর্নীতিবাজের বিরুদ্ধে আমাদের স্ট্যান্ড হওয়ার কারণে বিএনপির নেতা এবং কর্মী সবাই মিলে আমাদেরকে ধুয়ে দিল। এক কথায় এই তুমুল জনপ্রিয় অ্যাক্টিভিস্ট, তুমুল জনপ্রিয় সাংবাদিক, ইউটিউবারদেরকে বিএনপি ধরে রাখতে পারেনি। এই জায়গায় বিএনপির সম্পূর্ণ ব্যর্থতা। বিএনপির নেতা কর্মী মিলে যেভাবে পেরেছে আমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে, আমাদেরকে লাথি মেরে বের করে দিয়েছে। এক কথায় লাথি মেরে বের করে দিয়েছে। বিএনপির সেকেন্ড ইন কমান্ড খোদ ফখরুল ইসলাম আলমগীর, তিনিও আমাদেরকে কুতুব মুতুব বলে, এটা সেটা বলে, বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ মির্জা আব্বাস থেকে শুরু করে, ফজলুর রহমান থেকে শুরু করে প্রায় 1 ডজন নেতা, তারা আমাদেরকে যেভাবে ধুয়ে দিয়েছেন, এক কথায় আমরা আগে বিএনপির প্রতি আমাদের যে সফট কর্নার ছিল, বিএনপির প্রতি আমাদের যে দরদ ভালোবাসা ছিল, সেটাকে এই নেতারা ভেঙে চুরে চুরমার করে দিয়েছেন। তো এইরকম কাজ যদি জামাতের কর্মীরাও করেন, তাহলে রেজাল্ট কি দাঁড়ায়? বিএনপি যে কাজটা করেছে, আপনারা জামাতের কর্মীরা ঠিক সেই কাজটাই করলেন ইলিয়াস ভাইয়ের বিরুদ্ধে গালিগালাজ করে। বিএনপি যেভাবে ইলিয়াসকে ধরে রাখতে পারে নাই, আপনারাও ইলিয়াসকে ধরে রাখতে পারলেন না। কিন্তু বর্তমান বাস্তবতায় ইলিয়াস ভাইয়ের কিছু সমস্যা আছে। মানুষ তো আমরা, তাই না? আমি কি ফেরেশতা নাকি? না,
আমাদের মানবীয় কিছু দুর্বলতা আছে, আর এই মানবীয় দুর্বলতার কারণে আমরা ভুল করি। তো ইলিয়াস ভাইয়ের ওরকম মানবীয় কিছু দুর্বলতা আছে। উনি তো ফেরেশতা না, উনি তো আল্লাহর ওলি না, ইভেন উনি মাদ্রাসায় শিক্ষিত কোনো আলেম নন, উনি জামাতের কোনো রোকনও নন, তাই না? তারপরেও ইলিয়াস ভাইয়ের মতো একজন ইংরেজি শিক্ষিত মানুষ, একজন আধুনিক শিক্ষায় সুশিক্ষিত একজন সাংবাদিক জামাতের পক্ষে যেভাবে কথাবার্তা বলেন, আপনি একজন সাংবাদিক, একজন অ্যাক্টিভিস্টকে দেখান আমাকে ছাড়া যে ইলিয়াস ভাইয়ের মতো সরাসরি জামাতের পক্ষে এমন একজন ব্যক্তি কথা বলে না। তো ভাই, কথায় আছে না, যে গাভী দুধ দেয় সেই গাভীর দুই একটা লাথি গুড়ি তো সহ্য করতেই হবে আপনাকে। তো ইলিয়াস আপনাকে একটা লাথি মেরেছে, ইলিয়াস তো দুধ দেয়, আপনাদের দুধ দেয় না, জামাতকে দুধ দেয় না ইলিয়াস, দেয় তো, একটা লাথি মারলো, সেই লাথিটা আপনি হজম করতে পারলেন না। দিন শেষে লাভটা কি হলো? দিন শেষে লাভ এটাই হলো যে আপনাদের আমিরকে নিয়ে, আপনাদের দলকে নিয়ে যে কুরুচিপূর্ণ ভাষায় তিনি লাইভটা করলেন, ভিডিও উপস্থাপন করলেন, এবং একের পর এক আপনাদের বিরুদ্ধে যে পোস্টগুলো করে যাচ্ছে, দিন শেষে আসলে লাভটা কার হলো? লাভটা ইলিয়াসের হলো লাভ, নাকি লাভটা আপনাদের হলো? কার লাভ হলো আমাকে বলেন। গণতান্ত্রিক দেশে গণতন্ত্রের চর্চা করতে গিয়ে কেউ আপনাকে সুভাষায় সমালোচনা করবে, কেউ আপনাকে কুরুচিপূর্ণ ভাষায় সমালোচনা করবে, এটা করবেই। রাজনীতি করতে হলে আপনাকে এটা হজম করতে হবে, দ্যাটস অল। যেটা বিএনপি হজম করতে পারে নাই, যে কারণে বিএনপি তাদেরকে বের করে দিয়েছে, বিএনপি তাদেরকে ধরে রাখতে পারে নাই, অথচ তারা পুরো বিএনপি ছিল। কিন্তু বিএনপি যখন তাদেরকে কিক আউট করেছে, তখন তারা অনেকটা জামাতের প্রতি সফট কর্নার হয়ে লেখালেখি করছিল, ভিডিও উপস্থাপন করছিল, দুই একটা সমালোচনা করতেছিল। এটা করতেই হয়। জামাতের কি ভুল নাই? জামাত কি ফেরেশতার দল? জামাত কি ফেরেশতা পরিচালনা করে? না, জামাত মানুষ পরিচালনা করে। হতে পারে তারা অন্যান্যদের থেকে পরহেজগার, হতে পারে তারা অন্যান্যদের থেকে আল্লাহ ভীরু, হতে পারে তারা সৎ, কিন্তু তারা মানুষ তো, তাই না? তো মানুষ যেহেতু, তাদের তো ভুল হবেই, আর সেই ভুলের টুকিটাকি সমালোচনা করবেই, সেটা আপনাদের হজম করতে হবে। কিন্তু আপনারা কর্মীরা হজম করতে পারেন নাই। আলটিমেটলি জামাতের একটা বিশাল ক্ষতি করে ফেলেছেন। ইলিয়াস ভাইয়ের মতো একজন তুমুল জনপ্রিয় অ্যাক্টিভিস্টকে, তুমুল জনপ্রিয় সাংবাদিক, ইউটিউবারকে আপনারা অলরেডি বিএনপির মতো লাথি মেরে বের করে দিয়েছেন। এতে করে দলের ক্ষতি করেছেন, দেশের ক্ষতি করেছেন, জনগণের ক্ষতি করেছেন। আপনাদের প্রতি জনগণের একটা ভালোবাসা তৈরি হয়েছিল, দেশ একটা ভালো জায়গায় যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল, কিন্তু সেইটা আপনারা নষ্ট করলেন। এই জন্য আমি বলবো যে ইলিয়াস ভাইয়ের ভুলগুলো দেখবেন না, আপনারা বিএনপির মতো আচরণ করবেন না, দোহাই লাগে। আমি একেবারে একজন দেশপ্রেমিক হিসাবে কথাগুলো বলছি, জামাতের সমর্থক হিসাবে বলছি না, একজন দেশপ্রেমিক হিসাবে আপনাদেরকে বলছি, আপনারা বিএনপির মতো আচরণ করবেন না ইলিয়াসের সাথে। আপনারা আলটিমেটলি করে ফেলেছেন। এতে শুধু জামাত ক্ষতিগ্রস্ত হবে না, দেশ ক্ষতিগ্রস্ত হবে, দেশের জনগণ ক্ষতিগ্রস্ত হবে। আমি তো বললাম যে সন্তোষ শর্মাকে দাওয়াত করে জামাত এক জায়গায় ভুল করেছে, আর এক জায়গায় সঠিক করেছে। কিন্তু কথা হলো, আপনি কোনো সিদ্ধান্ত যদি সঠিকও নেন, সে জায়গায়ও আপনাকে দূরদর্শিতার পরিচয় দিতে হবে, যে ওই লোকটা প্রতিনিধি, আমি অমুক সংগঠনকে দাওয়াত দেব, অমুক সম্প্রদায়কে দাওয়াত দেব, দাওয়াত দিলে প্রতিনিধি অমুক আসবে। জামাত একটি দূরদর্শী রাজনৈতিক দল, নেতারাও দূরদর্শী, তাদেরকেও দূরদর্শী চিন্তা করতে হবে যে এই সম্প্রদায়কে দাওয়াত দিলে তারা প্রতিনিধি হিসাবে কাকে পাঠাবে, সেটা জামাতকে বুঝতে হবে। ওই জায়গায় জামাত তাদেরকে শর্ত দেবে যে আমরা আপনাদেরকে দাওয়াত করলাম, কিন্তু অমুক অমুক অমুককে প্রতিনিধি হিসাবে পাঠাবেন না দয়া করে। আর সরাসরি দাওয়াত দেওয়ার তো প্রশ্নই ওঠে না। এই জায়গায় অবশ্যই জামাতের উচিত ছিল জনগণের পালস বোঝা, কিন্তু এই জায়গায় জামাত অদূরদর্শিতার পরিচয় দিয়েছে। কিন্তু আলটিমেটলি জামাত রং করে নাই, ওই অদূরদর্শিতার পরিচয় দেওয়ার কারণে আজকে জামাত সমালোচনার সম্মুখে পড়েছে। খোদ ইলিয়াস, যে লোকটা জামাতের প্রতি দরদি মানুষ, জামাতের প্রতি যার সফট কর্নার রয়েছে, সেই লোকটা আজকে
একেবারে 180 ডিগ্রি মানে ইউটার্ন মেরেছে, 180 ডিগ্রি ইউটার্ন মেরে জামাতের বিরুদ্ধে বিষোদ্গার করছে। এর জন্য জামাত তো এক অংশে দায়ী বলবোই, তবে সবচেয়ে বেশি দায়ী হচ্ছে জামাতের কর্মী বাহিনী, যারা সোশ্যাল মিডিয়া ইউজ করে, যারা ইউটিউব ফেসবুক ইউজ করে, যারা তার ফ্যান ফলোয়ার, তার বিভিন্ন কন্টেন্ট বিভিন্ন পোস্টে কমেন্ট করে, তারাই জামাত ইসলামের ক্ষতিটা করেছে। এখন এই ইলিয়াস ভাইকে আগের জায়গায় নিয়ে আসতে হলে কি কি করা প্রয়োজন, সেই প্রশ্ন হয়তো আপনারা করবেন। প্রশ্ন হলো, তিনি এক লাগাতার পোস্ট করে যাচ্ছেন, কোনো নেগেটিভ কমেন্ট করবেন না, যদি করেনও শালীন ভাষায় দরদ দিয়ে সমালোচনা করবেন, অ্যাটাক করবেন না, তুচ্ছ তাচ্ছিল্য করবেন না, গালিগালাজ করবেন না। পাশাপাশি নিউ ইয়র্কে যারা জামাতের শুভাকাঙ্ক্ষী আছে, নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্রে তার জামাতের সংগঠন নাই, বাট জামাতের শুভাকাঙ্ক্ষী যারা আছেন, বাংলাদেশে জামাত করতেন বা বাংলাদেশ জামাতের নেতা ছিলেন, বা মির্জা গালিবের মতো শিবিরের সভাপতি ছিলেন, শিবিরের নেতা ছিলেন, এমন কেউ যদি নিউ ইয়র্কে থাকেন, জামাতের সাথে ইলিয়াসের সাথে দেখা করেন, তার সাথে কুশল বিনিময় করেন, তার সমস্যাটা কোথায়, তিনি কেন রাগ করেছেন, এই বিষয়গুলো তার সাথে কথা বলে সমাধান করেন। আপনি অনলাইনে একেবারে সাংবাদিক ইলিয়াস কি কি কুরুচিপূর্ণ কথা বলল, আমাদের আমিরকে কিভাবে কি কুরুচিপূর্ণ ভাষায় আঘাত করলো, এইগুলো আপনি উত্তর দিতে আসবেন, আর মনে করবেন যে উত্তর দেওয়া দরকার, প্রতিবাদ করা দরকার, এত বড় সাহস। জামাতের আমির শুধু জামাতের আমির নন, তিনি একটি প্রতিষ্ঠান, তিনি বাংলাদেশের জাতীয় নেতা, একটি বড় ইসলামী রাজনৈতিক দলের আমির, ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত কথাবার্তা বলে আপনি ইলিয়াস ভাইয়ের ভিডিওর প্রতিবাদ করতে আসবেন, আলটিমেটলি কোনো লাভ হবে না। আমি ইলিয়াস ভাইকে চিনি, ইলিয়াস ভাইয়ের সাথে আমার অনেক দিনের সম্পর্ক। হয়তো এখন বলবেন, তাহলে আপনি যান ইলিয়াস ভাইয়ের সাথে একটু দেখা করতে, একটু কথা বলতে, তাকে একটু বুঝাইতে। সত্য কথা বলতে কি, ইলিয়াস ভাইয়ের সাথে গত 3 বছর আমার কোনো যোগাযোগ নাই। আমি যতদূর শুনেছি যে অনলাইনে অ্যাক্টিভিজম করতে গেলে সবাই তো আর একমতের হয় না, নিজের আপন মায়ের পেটের ভাইয়ের সাথেও আরেকজনের একমত হয় না, সেখানে ইলিয়াস ভাই। তো সঙ্গত কারণে কিছু কিছু ক্ষেত্রে ইলিয়াস ভাইয়ের সাথে দ্বিমত পোষণ করেছি, হয়তো কোনো কারণে উনি আমার উপর একটু গুসা করেছেন। গুসা করার কারণে পুরো একটা লাইভে নাকি আমার বিরুদ্ধে 2-1 কথা বলেও ছিলেন। আমি সেই লাইভে কি বলেছিলেন জানি না, আমি দেখি নাই, মানুষ আমাকে বলল। তো ওই সঙ্গত কারণেই তার সাথে যে আমি দ্বিমত পোষণ করেছি, তার হয়তো অন্তরে আঘাত লেগেছে, যে কারণে উনি আর আমার সাথে এখন যোগাযোগ রাখেন না। আমি যোগাযোগ করার চেষ্টা করেছি, ইভেন দেশে যাওয়ার আগেও তাকে কয়েকবার নক করেছি, উনি আসলে রেসপন্স করেন নাই। তো একজন মানুষ যখন রেসপন্স করে না, তখন তো আর মানে জোরপূর্বক তার সাথে দেখাও করা যায় না, কথাও বলা যায় না। তার অর্থ এই নয় যে ইলিয়াস ভাই আমার শত্রু, কিংবা আমি ইলিয়াস ভাইয়ের শত্রু। জাস্ট ওই যে গুসা হয় না অনেক সময়, ভাইয়ে ভাইয়েও তো হয়, জমাজমি নিয়ে হতে পারে, কোনো একটা কারণে ভাইয়ের সাথে একটু মনোকষাকষি হয়েছে, কথা বলে না, এরকম আছে না, হয়তো ওরকম একটা কিছু। ভবিষ্যতে হয়তো সুসম্পর্ক হতেও পারে, আবার নাও হতে পারে, হলেও সমস্যা নেই, না হলেও সমস্যা নেই। তো যাই হোক, লাইভ লম্বা হয়ে যাচ্ছে। আমি এটা ব্যাখ্যা বিশ্লেষণের জন্য লাইভে আসিনি, আপনারা জাস্ট ইনবক্স করেছেন, পরিস্থিতি দেখলাম যে একটু ঘোলাটে হচ্ছে। তো এই জায়গা থেকে আমাদের দেশকে, জনগণকে, জামাত ইসলামীকে, কিংবা আমাদের ইলিয়াস ভাইকেও একটা সুপরামর্শ দিতে বলতে পারেন। এই সার্বিক বিবেচনা আমি পজিটিভলি লাইভটা করলাম আর কি, এবং সম্পূর্ণ দায়ভার আমি জামাতের নেতা বা কর্মীদের ঘাড়ে চাপিয়ে দিয়ে আমি আমার লাইভটা শেষ করতে চাই। যে ওই যে গণতন্ত্রের চর্চার জায়গা থেকে তিনি মোটেও খারাপ কিছু করেন নাই, কিন্তু নৈতিকতার জায়গা থেকে ওই যে বলবেন যে ইলিয়াস ভাইয়ের মতো একজন সম্মানিত ব্যক্তির জন্য এই সমস্ত ভাষাগুলো তার সাথে যায় না, এই কথাও রাইট। আমাদের পিনাকি দাও তো একজন সুশিক্ষিত মানুষ, একজন ডাক্তার মানুষ, তার ভিডিওর মধ্যে যেভাবে তিনি গালিগালাজ করেন তার সাথে যায় না, কিন্তু তিনি করেন, এটাও গণতন্ত্রের চর্চা। তো সার্বিক বিবেচনায় আমি মনে করি যে ইলিয়াস ভাইয়ের সাথে জামাতের একটা ভুল বোঝাবুঝি হয়েছে, এই ভুল বোঝাবুঝির একটা অবসান হওয়া চাই। আদারওয়াইজ বিএনপি যেভাবে পিনাকি, কনক এবং ইলিয়াসকে ত্যাগ করেছে, জামাত যেন সেভাবে ইলিয়াসকে ত্যাগ না করে।
এটার একটা সমাধান যেন জামাত করে, এই আহ্বান রেখেই আমার আজকের আলোচনা শেষ করছি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।